স্পিরিটরা কী হয়, ওরা মুক্তির জন্য আসে, ওদের তো ভয়েস কেউ শুনতে পায় না, তো যারা দেখতে পায় তাদের সাথে স্পিরিটরা কানেক্ট। রুমে ঢুকে সামহাও একটু ইরি লাগছিল। আমাদের বেডের পাশে ওয়াশরুমের ঠিক গায়ে লাগানোই হচ্ছে জানলা, বাইরে মানে রাস্তার দিকে। তো ওর পাশে একটা আলমারি ছিল, ওইখানটাতে একটা আলো লম্বা মতো, মানে পুরো ওই সিলিং থেকে নিচে অব্দি একটা আলো ভাইব্রেন্ট করছে রাত্রিবেলা। ওনার এক ড্রাইভার, ওনারা বেহালাতেই থাকতো এবং বেহালার একটি বাড়িতে, এবং এই বাড়িটা ইটসেলফ ওই মিররেও দাঁড়িয়ে আইফোনে যেমন লোকে ওই ব্যাগটাকে দেখানোর জন্য ফটো তোলে, ও একটা তুলেছে। এবং পরে জুম করে দেখা গেছে জানলাতে একটা চারদিকে ফ্ল্যাট হচ্ছে, কোন গ্রাউন্ডে কি আছে, কোথায় কি ডাম করে পুঁতে রেখেছে কেউ জানে না। এই লাইফে যা যা ফেস করছো তা পাস্ট লাইফের সাথেই কানেক্টেড। মানে যদি এই লাইফে তুমি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, বা কোনো ডাউনফল হচ্ছে, বা কোনো হওয়া কাজ হচ্ছে না, পাস্ট লাইফের সাথে কিন্তু সেগুলো ডেফিনেটলি কানেক্টেড থাকে। লুসিফার আমরা জানি বহু রিমোজ আছে, এবং অনেক জায়গাতেই আমরা পড়েছি যে লুসিফার নেগেটিভ নয়, উনিও একটা এনার্জি, এবং উনি একটা হায়ার এনার্জি। মানে আমরা তো ছোটোবেলা থেকে ম্যাজিক দেখেছি, ওটা হচ্ছে MAGIC, আর এখানে ম্যাজিক স্পেলিং হচ্ছে MAGICK। কে কেন কে, কিন্তু অনেকে ভাবে যে অত ভুল স্পেলিং, কিন্তু নয়। কে স্ট্যান্ডস ফর। আচ্ছা, আমার এই চশমার জন্য কেউ কিছু মনে করবেন না, কারণ আমার একটা রিসেন্টলি আই সার্জারি হয়েছে, যার জন্য এই চশমাটা আমায় পড়তে হচ্ছে এখন। আর কাজ কোনোদিনও থেমে থাকে না, তাই আজকের পডকাস্ট। আজকে আমাদের সাথে রয়েছে রূপম গুপ্তা। রূপমকে আপনারা হয়তো অনেকেই চেনেন, তার রূপমের অনেক পডকাস্ট আপনারা দেখেছেন। আজকে রূপম প্রথমবার ইউটিএসে, এবং তার সাথে হায়দ্রাবাদে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাই আজকে রূপম শেয়ার করবে। এছাড়াও পাস্ট লাইফ রিগ্রেশন, তার সাথে উইচক্রাফট, আরও বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আশা করছি আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন আজকের পডকাস্টে। সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। রূপম গুপ্তা অন ইউটিএস। রূপম গুপ্তার ইউটিএসে ডেবিউ। থ্যাংক ইউ। আমরা এর আগে হরার মাইন্ডসে একটা পডকাস্ট শ্যুট করলাম, সেটা শুধু ঘটনার। বাট এবার তোমার ভেতরের জিনিসগুলো আমি বার করব, মানে জ্ঞান। যাই হোক, দর্শক অন্যভাবে নেবেন না বিষয়টাকে। তো এবার বিষয়টা হলো যে ইউটিএসে তোমার প্রথম পডকাস্ট যখন, তুমি ফেমাস বিভিন্ন ঘটনার জন্য। হ্যাঁ, তো আমরা সবার ফার্স্টে একটা ঘটনা শুনি, তারপর বাদ বাকি যা আলোচনা, তোমার এক্সপিরিয়েন্স, তোমার কাজ, সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কিসের, মানে কোন বিষয়ের ঘটনা? আমি রিসেন্টলি হায়দ্রাবাদ ভিজিট করেছিলাম একটা হিলিংয়ের কেসে। তো আমার সাথে যেখানেই যাই একটা না একটা এরকম স্পিরিট ওরিয়েন্টেড প্রবলেম হয়, মানে কানেক্ট করে বা ক্লিঙ্ক করে কোনোভাবে, মানে ওই এরিয়াতে হয়তো আছে, কোনোভাবে কানেক্ট করার চেষ্টাও করে। কারণ যেহেতু স্পিরিটরা কী হয়, ওরা মুক্তির জন্য আসে, তো যারা, ওদের তো ভয়েস কেউ শুনতে পায় না, তো যারা দেখতে পায় বা যারা একটু ইনক্লাইন্ডেড স্পিরিচুয়ালি বলো, বা যারা একটু তোমার এই সাসেপ্টেবল, তাদের সাথে স্পিরিটরা কানেক্ট করে বিভিন্ন ওয়েতে। সেটা ড্রিমে হোক, ড্রিমেও এসেছে আমার, আচ্ছা, মানে অন্য একটা ইয়েতে, ড্রিমে হোক বা ফিজিক্যালি হোক, তারা এসে কানেক্ট করার চেষ্টা করে। তো হায়দ্রাবাদে আমি গেছি একটা খুব নর্মাল হিলিংয়ের কাজে, মানে একটা ফ্যামিলিতে আমার এক ক্লায়েন্টের মায়ের ক্যান্সার, তো সেই হিলিং করতেই গেছি। তো এর সাথেই এক্সট্রা মানে ফ্রি গিফটটা যে আমি পাবো সেটা আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, আমরা একটা গেস্ট হাউসে ছিলাম, যে এরিয়াটাতে ছিলাম এটা হায়দ্রাবাদের একটু ওই আউটস্কার্টসের দিকে, আউটস্কার্টস ঠিক বলবো না, মানে প্রপার হায়দ্রাবাদ না, ওটাই তোমার তেলেঙ্গানা, কোন্ডাপুর। ওটা কি হচ্ছে, আমাদের নিউ টাউন যেমন মানে শহর হচ্ছে গ্রাম সরিয়ে, সেম ওরকমই, মানে আগে গ্রাম ছিল, ওটাতে গরু টরু চড়তো, এখন ওগুলোকে ক্লিন করে একটা মানে এরিয়া করছে, সুন্দর। তো আমরা যে হোটেলটাতে ছিলাম, ওটা গেস্ট হাউস। তো যেদিনকে পৌঁছালাম, গিয়ে চেক ইন করলাম, আমাদের দোতলাতে দিয়েছিল, 3 তলায় দিয়েছিল।
এবং রুমে ছিলাম। রুমে ঢুকে সামহাউ একটু ইরি লাগছিল। তো আমি কি করি, আমি যখনই কোথাও যাই আমার বিভিন্ন জিনিস আছে, লাইক কিছু ধূপকাঠি আছে যেগুলো আমি ক্যারি করি ফর ক্লেন্সিং, কিছু অয়েলস আছে আমি স্প্রে করি যেগুলো ক্লিন করে দেয়, যে কোনো স্পেসে যদি সমস্যা থাকে সেটা ক্লিন করে। তো আমি করে নিয়েছি। তো যাই হোক, পুরো কাজ টাজ করে হিলিং করে রাত্রিবেলা এসে শুয়েছি। আমার সাথে আমার একটি ফ্রেন্ড গেছিলো, হেল্পিং হ্যান্ড ও ছিল। তো ভালো কথা, আমার সামহাও আমরা যখন শুয়েছি বেশ লেট নাইটে শুয়েছি, প্রায় 1:30-2 বেজে গেছে কথা বলতে বলতে, গল্প করতে করতে। তো আমার সামহাও না ঘুম আসছে না, এটা জেনারেলি হয় না, একটু অস্বস্তি লাগছে। আমার 2-3বার ঘুম ভেঙে গেল। লাস্ট ঘুম ভেঙেছিল আমার 3টের সময়। আমি দেখলাম আমাদের বেডের পাশে ওয়াশরুমের ঠিক গায়ে লাগানোই হচ্ছে জানলা, বাইরে মানে রাস্তার দিকে। তো ওর পাশে একটা তোমার আলমারি ছিল। তো ওইখানটাতে একটা আলো লম্বা মতো, মানে পুরো ওই সিলিং থেকে নিচে অব্দি একটা আলো ভাইব্রেন্ট করছে রাত্রিবেলা। কিছু দাঁড়িয়ে রয়েছে, কিছু মানে ওখানে রয়েছে। তো এগুলো দেখো, এগুলো যেহেতু আমরা জানি বা আমাদের সাথে হয় বা আমরা দেখেওছি আগে, তো ওটা নিয়ে আমার তো মাথা ব্যথা নেই। সে আছে এবং আমার ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কারণ হিলিং করতে গেছি, নাহলে আমি ঠিক না থাকলে আমি হিল করতে পারবো। আমি আমার পাশের ফ্রেন্ডকে ডাকিও না, কিছু বললাম, আমি আবার শুয়ে পড়েছি। আবার মাঝরাতে প্রচণ্ড কুকুর গ্রাউলিং করছে, মানে লিটারেলি কাঁদছে। তো আমি একটু কুকুরদের হিলিং করলাম, ওরা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। এটা প্রথম দিন। তারপরের দিন ঠিক মানে সব কাজকর্ম করে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং হিলিং করে একটু ঘুরলামও। রাত্রিবেলা এসেছি, শুয়ে ঘুমিয়ে পড়েছি, কারণ বেশ টায়ার্ড ছিলাম, কারণ আগের দিন আমার প্রপার ঘুম হয়নি। মাঝরাতে ছেলেটি আমাকে মানে লিটারালি কেঁদে ফেলে এবং ডাকছে, রূপা মুঠো যে আমার সাথে গেছিল। আমি বললাম, কী হয়েছে তোমার? বলছে ওর নাকি একটা ড্রিমে এসেছে একটা জিনিস, সেটা হচ্ছে ও দেখছে একটা রুমের মধ্যে আমি আর ও রয়েছি এবং আরও 2জন রয়েছে। সেই 2জনের কিন্তু মুখ দেখা যাচ্ছে না, একটা কালো মতো 2জন, এবং কোনোভাবেই ওই রুম থেকে বেরোতে পারছে না, এবং ওই দুটো যে রয়েছে সে ওকে অ্যাট্যাক করেছে এবং ও কোনোভাবেই নিজেকে প্রোটেক্ট করতে পারছে না, এবং ওই রুমটাই দেখছে যে রুমে আমরা শুয়ে আছি। ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে মানে আমাকে ডেকে, এবং অদ্ভুতভাবে, এবং আমি তো উঠেছি এবং আমি সঙ্গে সঙ্গে তোমার শিল্ড করা বলো, কিছু সিম্বল ড্র করতে হয় জানলায়, দরজায়, বেডে, সিলিংয়ে করলাম। এবং এবার ও চ্যান্টিং চালিয়েছে, এবার ও তো থাকতে পারছে না। ভাবে আমার যেহেতু অভ্যেস আছে, আমি তুমি শুয়ে পড়ো, আমার মানে প্রচণ্ড টায়ার্ড, ভালো লাগছে। শোবে কি, আমাদের মানে আমরা 3 তলায়, তো তো ওর উপরে ধূপ ধাপ আওয়াজ, কেউ হাঁটছে, কেউ কিছু পেরেক ঠুকছে, কেউ কিছু ঘষে নিয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলি হয়ে গেল। মানে আমি ওটা আবার রেকর্ড করারও চেষ্টা করলাম, কিন্তু রেকর্ডিংয়ে কিছু আসলো না, কনস্ট্যান্টলি আওয়াজ হচ্ছে মানে যাই হোক। তো আমি ভেবেছি উপরে কোনো হয়তো ফ্যামিলি এসছে বা কিছু হতে পারে। তো নেক্সট ডেতে আমি রিসেপশানে গেলাম। রিসেপশনের ছেলেটি ছিল খুব মানে মিরাকিউলাসলি বাঙালি। তাকে বললাম যে তোমাদের এইটা এই উপরে মানে আমাদের ফ্লোরের উপরে কেউ কি ফ্যামিলি এসছে? বলছে না, ওটা তো খালি, কেউ আসেনি, কারণ মানে ওই গেস্ট হাউসটা হয়েছেই 6-7 মাস, বেশি দিনের না, একদম নতুন। বলছে না, এবার আজকে তো কেউ আসেনি উপরে। আমি বলছি সারা রাত উপরে কিন্তু আওয়াজ হয়েছে এবং তোমাদের ওই রুমে কিছু একটা আছে। তো ও বলছে হ্যাঁ দাদা, হতে পারে, থাকতে পারে, কারণ অনেকেই নাকি দেখেছে। কারণ তখনও বললো যে ওই মানে আমাদের দিকে যেদিকে জানলা তার ঠিক অপোজিটেই তোমার একটা গ্রেভিয়ার্ড আছে, কবর। ওটা সাউথ ইন্ডিয়ান খ্রিশ্চান যারা, তাদের কবর ওটা, এবং ওটা এখন আর ইউজ হয় না, ওটা বন্ধ, কিন্তু গ্রেভগুলো আছে। মানে আমি ভিতর থেকে দেখেছি উকি মেরে বাইরে থেকে যে গ্রেভগুলো রয়েছে। তো ওইটার পাশে একটা গ্যারেজ আছে, গ্যারেজের যারা কাজ করে তারা নাকি অনেকে দেখেছে যে ওখানে কোনো একটা শ্যাডো, কেউ একটা দাঁড়িয়ে রয়েছে এবং লম্বা মতো, বেশ মানে প্রায় গাছের হাইটের। ওখানে একটা গাছ আছে যেটা একদম ওই আমাদের জানলা দিয়ে দেখা যেত। ওই গাছটা ভীষণ ক্রিপি, মানে দিনের বেলা কিন্তু তুমি বুঝবে না, রাত্রিবেলা মানে যেই সূর্য ডুববে অদ্ভুত একটা মানে ফিল হবে ওই গাছটার দিকে তাকালে। তো ওরা বললো যে ওখানে আছে। তো তারপর আমাদের বললো যে রুম চেঞ্জ করে নিন। তো সামহাউ আমার তো কোনো দরকারই পড়ে না সবে যে রুম চেঞ্জ করবো, রুম চেঞ্জও করিনি।
তো যতক্ষণ ছিলাম আমরা ওই রুমেই ছিলাম, এবং ক্লেনজিং করা বলো বা ওই তোমার শিল্ড করে নেওয়া বলো, আওয়াজ কিন্তু তার পরের দিনও হয়েছে, সারা রাত ধরে আওয়াজ হয়েছে, কেউ হাঁটছে। এবং অদ্ভুত, ওয়াশরুমে প্রচণ্ড বাজে স্মেল, মানে ছকছকে পরিষ্কার, ওরা তোমার জিনিসপত্র রেখেছে যাতে স্মেল না হয়, কিন্তু স্মেলটা যায়নি কোনোভাবে। এবং আমি পরে রিভিউতে দেখলাম ওখানে অনেকেই লিখেছে যে বাথরুমের একটা অদ্ভুত বাজে স্মেল বেরোয়, মেবি ওই স্পিরিট প্রেজেন্সের জন্য, কারণ উল্টো দিকে গ্রেভিয়ার্ড, ওখান থেকে ক্লিঙ্ক করবেই। মানে আমি তো মানে থার্ড ডেতে ছেলেটা আমার যে সঙ্গে ছিল ও ঘুমাতেই পারেনি, ও সারা রাত মানে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে, মানে শুয়েছিল, এরকম অবস্থা, চ্যান্টিং চালিয়ে এই করে সেই করে। তো এটা একটা অদ্ভুত ঘটনা হয়েছে, তারাপীঠেও হয়েছিল আমার সাথে এরকম ঘটনা, এবারে ওখানেও হয়েছে। হায়দ্রাবাদে গেছিলে কি মানে এই কাজেই? না মানে কোনো নেগেটিভ কিছু না, মানে কোনো স্পিরিটের ওরিয়েন্টেড নয়। আমি গেছিলাম হচ্ছে ওই আমার এক ক্লায়েন্টের মায়ের ক্যান্সার, তো সেইটা হিল করতে। আচ্ছা। এবং অদ্ভুত দেখো কীরকম, ওখানে আমি আরেকজনের বাড়িতেও গেছিলাম, মানে ওনারই এক ফ্রেন্ডের বাড়িতে। ওনার বাড়িতে আমি বসেছি, গিয়ে দেখি অন্য রুম থেকে কিছু একটা চলে গেল এবং আমার পিছন থেকে কিছু একটা পাস করলো। এবং ওই বাড়িতেও একটা প্রবলেম কিছু ছিল স্পিরিটের, সেটা আমি বলেওছি যে স্পিরিট কিছু আছে, কিছু সমস্যা আছে। এবং ওখানেও ওরকম মিররের উল্টো দিকে জানলা ছিল, জানলার অপোজিটে মিরর। আচ্ছা, যেটা তুমি ওই পডকাস্টে বললে। এটা জানতে হলে হরর মাইন্ডসের পডকাস্টটা দেখতে, এরকম প্লাগ ইন করে দিতে হবে তো, তাহলে হবে না। আমি একটা জিনিস দেখেছি, হ্যাঁ, কয়েকজনের সাথে কথা বলেও দেখেছি যারা পজেস থাকে, দেখেছি পজিশন তো একটা বিষয়, কিন্তু অনেকের কিন্তু এর ফলে মানে সাইকোলজিক্যাল এফেক্টও হয়। এটা কি তুমি মানো? একদম, সাইকোলজিক্যাল এফেক্ট তো ভীষণভাবে হয় তাদের, মানে হয়তো পজিশন নেই কিন্তু সাইকোলজিক্যাল কারণে ওনারা এসব দেখো আমি বলছি, মানে পজেশন হওয়ার পরে একটা ডিসঅর্ডার হতে পারে, মেন্টাল একটা এফেক্ট ইভেন, কারণ আফটার ক্লেনজিং পজেশনের অনেক সময় দেখা যায় যে একটা টাইম স্প্যানের একটা মেমোরি নেই, সে মানে তার মনেই নেই একটা সার্টেন মেমোরি, এটা হয়। ইভেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং পজেশন, এটার মাঝখানে একটা চুলের ডিফারেন্স। মানে যারা ভাবে যে তারা পজেসড, কিন্তু তারা পরবর্তীকালে দেখা গেছে হয়তো তারা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, কোনো পজেশনই নেই, ওরা নিজেরা ভেবে। অনেকে ভাবতে ভালোবাসে যে আমি পজেসড হচ্ছি, আমি ভূত দেখতে পাচ্ছি, আমার বাড়িতে ভূত আছে, এটা অনেকে আনন্দও পায়, ভাবে যে স্পেশাল পাওয়ার। এটা কোনো পাওয়ার কিছু নয়, এটা সে দেখতে পায়, তার রাশিগত হতে পারে বা অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু দেখতে পাওয়াটা কোনো ভালো নয়, না দেখাই ভালো। তো এরকম একটা কেসে আমি গেছিলাম তোমার উত্তরপাড়ায়, এবং বলছি না আমি, তো ফ্যামিলি, তো মহিলাটি ডিভোর্সি এবং তার ইস্যু আছে, একটা মেয়ে আছে, বাচ্চা, এবং মা বাবা রয়েছে সঙ্গে। তো যতটা না মানে পজিশন, মানে সে তার মা জোর করে মানে সে মানে প্রুফ করাবেই যে মেয়ে পজেসড, এবং স্পিরিট তাকে তোমার রেপ করে এবং স্ক্র্যাচেস করে, সে দেখতে পায়, ভালো কথা। তো আমি তারপর গিয়ে তো দেখলাম কিছুই নেই খুব একটা সেভাবে, এবং যখন ক্লেনজিং শুরু করলাম তিনজনের, অজ্ঞান হয়ে গেল তার মা। আচ্ছা, মানে যে পজেসড সে তার কিছু হেলদোল নেই, মা হয়ে গেল অজ্ঞান, সে বিছানায় শুয়ে পড়ে, তার কি রঙ্গ, যাই হোক। তো আমি তারপর বললাম যে সে তাও মানতে না, আমার মেয়ে এই হয় সেই হয়, যাই হোক। এই যে সাইকোলজিক্যাল, মানে আমি চাইছি আমি পজেসড। আর এখানে আর একটা কথা বলি শান্তদীপ, এই যে পজেশন, দেখো আমরা ভাবি যে স্পিরিটরা আমাদের মধ্যে ঢুকেছে বা রয়েছে, তোমার মধ্যে অলরেডি একটা সোল রয়েছে, একটা এনার্জি রয়েছে, স্পিরিট ঢুকবে কী করে? ঢোকে না, তারা ইনফ্লুয়েন্স করে। মানে আমাদের বডি আছে বলে আমাদের দেখার ভিউটাও কিন্তু একটা সীমাবদ্ধ, একটা সার্টেন জায়গার পর আমরা দেখতে পাই না। কিন্তু স্পিরিটরা তো বিয়ন্ড অফ বডি, তারা কিন্তু তোমার যেহেতু ওরা আরও হায়ার লেভেলে রয়েছে, তোমার বিভিন্ন প্রবলেমকে ওদের কাছে ওরা ক্লিয়ার করে দেখতে পাচ্ছে, এবং ওরা সেই প্রবলেমগুলোকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে। মানে ওরা, তুমি বলছো যেটা বলে যে মানুষ বডির মধ্যে ঢুকে রয়েছে বা এরকম কিছু, আমার পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় তোমার পয়েন্ট অফ ভিউতে বডির মধ্যে ঢোকে, ওরা ইনফ্লুয়েন্স করে, মানে থেকে ইনফ্লুয়েন্স করে। মানে আমার একটা কেস রিসেন্ট, মানে বেশ কিছুদিন আগের ঘটনা একটা, আমার এক ক্লায়েন্ট আছে যারা অ্যাডভোকেট, ওনার এক ড্রাইভার, ওনারা তোমার বেহালাতেই থাকতো এবং বেহালার একটি বাড়িতে, এবং ওই বাড়িটা ইটসেলফ হন্টেড,
আচ্ছা। এবং বাড়িতে প্রথম এসেছিল না বাচ্চার প্রবলেম নিয়ে, তারপরে হাজব্যান্ড ওয়াইফের, তারপরে দেখলাম যে মেন প্রবলেম হচ্ছে বাড়িটাতে একটা স্পিরিট রয়েছে যে ইনফ্লুয়েন্স করছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাকে, বা ছেলেটাকে অ্যালকোহলিক বানিয়ে দিচ্ছে, সুইসাইডাল বানিয়ে দিচ্ছে। এবং আমি এটা মেডিটেশনে একটা ভিশন পেয়েছিলাম যে একটা লুঙ্গি পরা লোক এবং স্যান্ডো গেঞ্জি পরা, কিন্তু মুখটা ব্লার, সে ঘরের একটা কোনায় বসে আছে। আমি তখন ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মুসলিম এরিয়ায় থাকো? সে বলছে আপনি কি করে জানলেন? আমি ভিশন পেয়েছি। তো আমি তো তখন বললাম যে আমি ভিশন পেয়েছি, তোমার ঘরের রয়েছে কিছু একটা। এবং অদ্ভুতভাবে ছেলেটি একটা নতুন আইফোন কেনে এবং ওর মিরারের উল্টো দিকে এগেইন জানলা ছিল, এবং ওর ফটোটা রয়েছে আমার কাছে, তোমাকে দেখাবো। ওই মিরারেও দাঁড়িয়ে আইফোনে যেমন লোকে ওই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকটাকে দেখানোর জন্য ফটো তোলে, ও একটা তুলেছে। এবং পরে জুম করে দেখা গেছে জানলাতে একটা ফেস, চোখ আছে, মুখ আছে, এবং এবং চোখ দুটোর মধ্যে কোনো মনি নেই, হোয়াইট, তাকিয়ে রয়েছে ঘরের দিকে। তো তোমার সেই স্পিরিটটা ওদেরকে ইনফ্লুয়েন্স করেছিল, ওদের রিলেশনশিপ খারাপ করে দিয়েছে, ওদের বাচ্চাটাকে মানে বাজে দিকে নিয়ে যাচ্ছে। এবং ওই বাড়িতে নাকি যারাও আগে এসছে তারা প্রত্যেকেই অ্যালকোহলিক হয়ে যায়। এবং ওরা, আমি বলার পরে, ওটা রেন্টেড ছিল, যখন ছাড়লো ও কিন্তু এখন আর অ্যালকোহল কনজিউম করে না। মানে ওর দেখলে আরও উল্টো দিকে দৌড়ায় বা ওর ফ্রেন্ডসদের থেকে দূরে থাকে এসবের দিকে। মানে তুমি ক্লিন করানোর পর? হ্যাঁ, ক্লিন আমি গেছিলাম, এবং আমি মানে যখন গেছিলাম খুব খুব ক্রিপি বাড়িটা। মানে ওর সামনে একটা ওরকম বেহালার মতো জায়গা, একটা বাড়ি, এবং যেটা বাড়িটার পাশেই এটা বিশাল জঙ্গল। এবং আমি যখন ভিডিও করেছি কিছু, স্পিরিট অর্বস এসেছে, এবং ওর বাইরের মেন গেটের লাইট ছিল, এবং ঘরের ভিতরে একটা লাইট, দুটো লাইট একসাথে ফ্লিকার করছে। আচ্ছা। হোল্ডার একটার খারাপ হতে পারে, দুটোর তো হবে না একসাথে, এরকম। মানে ও লিটারালি ছেলেটা ওই ঘরের থেকে যখন বেরিয়েছে, আমার সাথে যখন গেছিলো, ও কথা বলতে পারছে, কথা জড়িয়ে যাচ্ছে, কেমন অদ্ভুত, বলছে আমি এখানে থাকবো না, অস্বস্তিকর। তো আমি ওর একটা ক্লেন্সিং করে দিলাম, কিন্তু ছেলেটি এখন মানে ফ্যামিলি ভালো আছে, আর ওই প্রবলেমটা নেই। আচ্ছা। তো এরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং পজিশনও হয়, আবার সাইকোলজিক্যালও হয়। মানে সত্যি তো হবেই, নয় এত মানুষ এত ঘটনা কি করে। মানে লোকের একটা ধারণা থাকে যে এই যে ধরো আমাদের চ্যানেলে বেরোচ্ছে বা বিভিন্ন আরও যে কটা চ্যানেলে ঘটনা বেরোয়, হ্যাঁ, তো ইউটিএস তো শুধু ভৌতিক না, আরও ঘটনা, বাট ভূতেরগুলো বলছে, যে ভূতের ঘটনা যেগুলো বেরোয়, লোকে ভাবে এত ভূত আছে, আরে নালে হচ্ছে কি করে। মানে এই যে তোমরা যে কাজ করো, হ্যাঁ, তোমরা কাজ মানে পাবে না তো সেমনি হলে, তোমরা তো নর্মালি থাকবে। তাহলে তো তোমরা যে এই যে আমাদের কাছে আসছো, এক্সপিরিয়েন্স বলছো, এটা কেন বলছো? দেখো, ডেফিনেটলি স্পিরিট প্রেজেন্স থাকে অনেক বাড়িতে। কি হয় এখন দেখো, চারদিকে ফ্ল্যাট হচ্ছে, কোন গ্রাউন্ডে কি আছে, কোথায় কি ডাম করে পুঁতে রেখেছে কেউ জানে না। ইভেন জলা জায়গা, যেখানে তোমার ধরো কোনো জলা জায়গা বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে, বাড়ি হচ্ছে, ওগুলো আরও বেশি করে হন্টেড হয়, কারণ জলা জায়গার অনেক হিস্ট্রি থাকে জলাভূমিতে। আর বলেও যেটা যে মানে যে কোনো ওয়াটার বডি হন্টেড, ওয়াটার বডি ভীষণভাবে হন্টেড হয়, অনেক এনার্জি আশেপাশে থাকে, তো ওইগুলোতে ভীষণভাবে এফেক্ট করে। এই জন্য বাস্তু দেখে বা মানে দেখে এনার্জি বুঝে করা হয়, মানে করা উচিত। এছাড়াও যেমন আমি যেটা করি, কোনো বাড়ি ধরো হচ্ছে, আমি ক্রিস্টাল যেটা নিয়ে কাজ করি, ওটা পুঁতিয়ে দিই প্রোগ্রামিং করে। আচ্ছা, ওটা যদি করা হয় তাহলে ইটসেলফ এই বাড়িটা পুরো প্রোটেক্টেড থাকে, এটাতেও খুব এফেক্ট দেয়। বা বাড়িতে যদি প্লেস করেও রাখা হয় তো ভীষণভাবে প্রোটেকশন দেয়। কিন্তু আমি শুনেছি অনেক নেগেটিভ অরা থাকলে ক্রিস্টাল ভেঙেও যায় অনেক সময়। যদি প্রচণ্ড বেশি নেগেটিভিটি থাকে তাহলে ক্রিস্টাল অ্যাবজর্ব করে। এবার ভেঙে যায় কেন? কারণ ক্রিস্টালকে ক্লেনজিং করতে হয়, কারণ ক্রিস্টালের ওই নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করতে করতে একটা লিমিট আছে, কত অ্যাবজর্ব করবে, একটা টাইমের পর গিয়ে ওটা ক্র্যাক করে যায়। তুমি যদি প্রপারলি ক্রিস্টালকে ক্লেনজিং করো তাহলে কিন্তু ও ভাঙবে না, ফাটবে না, ক্লেনজিং করতে হয়। আচ্ছা, মানে এই জিনিসগুলো যখন বললে, হ্যাঁ, স্পিরিট এই বিষয় নিয়ে আজ যখন আলোচনা হচ্ছে, তখন আর একটা বিষয় আসে, যেটা হচ্ছে কানেকশান। আর সেই কানেকশানটা হয় পূর্বজন্মের। ওকে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি স্পিরিটের সাথে একটা পূর্বজন্মের কানেকশান থাকে। তুমি কি পূর্বজন্ম নিয়ে কাজ করো? একদম, পাস্ট লাইফ রিগ্রেশন আমি করি, পিএলআর। শুধু স্পিরিট বলে না, ধরো তুমি এই লাইফে যা যা ফেস করছো তা পাস্ট লাইফের সাথেই কানেক্টেড। মানে যদি এই লাইফে তুমি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ বা কোনো মানে তোমার ডাউনফল হচ্ছে বা কোনো হওয়া কাজ হচ্ছে না, পাস্ট লাইফের সাথে কিন্তু সেগুলো ডেফিনেটলি কানেক্টেড থাকে।
কারণ এরকম হয়তো হয়েছে তুমি পাস্ট লাইফে কাউকে হার্ট করেছো বা এমন কিছু করেছো যার জন্য তোমার এই লাইফে কিন্তু এফেক্ট করছে, আর এটা হয় মানে বহু ক্ষেত্রে আমি দেখেছি পাস্ট লাইফ করে তোমার একজনের ছিল তোমার এরকম পায়ে ব্যথা কমে না পাস্ট লাইফ করে দেখা গেল তার সে কোনো জন্মে একটা কয়েদি ছিল এবং তার পায়ে শিকল পরানো থাকতো, এই শিকল থেকে এই পেনটা যে সেইটা এই লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। আর একজন মহিলাকে আমি করেছিলাম, তার পাস্ট লাইফে মানে ভীষণ নেগেটিভ ছিল এবং তোমার অদ্ভুত সে একসময় তোমার দ্বারকাতে জন্মেছিল এবং রাজপুরোহিতের সন্তান হিসাবে, এবং সে এমন শ্লোক বলতে শুরু করলো ওই সেশন চলাকালীন তোমার মানে সে হয়তো ওগুলো মানে সে বলছে আমি জানি না এগুলো আমি কী করে বলছি, ওগুলো তো রেকর্ডিং করা হয় তো এইরকম। এবং কারোর বাজির থেকে সমস্যা একটা ভীতি সেইটাকেও ক্লিয়ার করা হয়েছে। এরকম অনেক আছে যে পাস্ট লাইফে নিয়ে গিয়ে পাস্ট লাইফটা দেখি এবং সেখানেও তাকে হিল করা হয়, যাতে এই লাইফ থেকে এই লাইফে এসে এফেক্টটা অনেকটা কম হয়। পাস্ট লাইফ তাহলে তুমি অনেকগুলোই যেটা করেছো, এবার এইটা নিয়ে জিজ্ঞেস করি যে ভূত প্রেতের সাথে কোনো কানেকশন পেয়েছো? ভূত প্রেতের সাথে অ্যাজ সাচ কোনো কানেকশন পাইনি পাস্ট লাইফের। আচ্ছা, এরকম হতে পারে যে সেই কোনো স্পিরিট যে ইনক্লাইন্ডেড হয়েছে সে পাস্ট লাইফ থেকে এসেছে, এরকমও হয়, কিন্তু আমার কোনো কানেকশন হয়নি। আচ্ছা, মানে আমি যদি জিজ্ঞেস করি সব থেকে ইন্টারেস্টিং কেস কোনটা যেটা তুমি পাস্ট লাইফের ক্ষেত্রে? পাস্ট লাইফের এই মেয়েটার যার এই ঘটনাটা আমি বলি, মেয়েটি একটি শালগ্রাম শিলা ছোটোবেলায় পায়, কোথাও বেড়াতে গিয়ে পাহাড়ে নদী থেকে পায় একটা শালগ্রাম শিলা। তো সে ওটা দীর্ঘদিন ধরে পুজো করে, যদিও মেয়েদের উচিত নয় শালগ্রাম শিলা পুজো করা বা অধিকার নয়, তো যাই হোক সে পুজো করতো। এবং পরবর্তীকালে সে যখন আর পারছে না, ওটা নৃসিংহ শালগ্রাম ছিল, উনি এক পুরোহিতকে দিয়ে দেওয়ার পরে ওনার ড্রিমে নৃসিংহদেব আসেন এবং বারবার বলেন যে ওইটা তুই নিয়ে নে, তুই ভুল জায়গায় দিয়েছিস। তো এবার যখন উনি কানেক্ট করে সে আর দেয় না তাকে, তো সেই নিয়ে উনি ভীষণই ডিপ্রেস ছিলেন এবং খুব ঝামেলাও হয়েছিল। তো উনি আমাকে বলে যে আমাকে এই যে শালগ্রাম শিলার এই কেসটা, এটা নিয়ে আমি একটু পাস্ট লাইফ রিগ্রেশন করতে চাই, যে কেন বারবার করে উনি আমার ড্রিমে আসছেন বা বলছেন বা কী আছে কানেক্ট। তখন যখন ওনাকে পাস্ট লাইফ করলাম, একটা দেখা গেল যে ওনার একটা লাইফে উনি কালীঘাটে জন্মেছিলেন এবং একটা কাঠের দোকানে কাজ করতেন, তাকে মার্ডার করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, এটা একটা দেখলো। তারপরে যেটা দেখলো উনি পুরোহিতের সন্তান এবং স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ওই শালগ্রামটি দিয়েছিলেন ওই লাইফে, এবং সে তারপর তো ওটা ওই সভ্যতাটা ধ্বংস হয়ে যায় এবং তারপরেও তার কোনো ট্রেস থাকে না। এই লাইফে এসে ওই শালগ্রামটা উনি আবার পায় সামহাউ, এবং অদ্ভুত কিছু শ্লোক, কিছু চ্যান্টিং উনি করতে থাকেন সংস্কৃতে। উনি আফটার পাস্ট লাইফ রিগ্রেশনের সেশনে উনি বলছেন যে আমি এগুলো কী করে, আমি তো জানিই না, আমি চ্যান্টিংই জানি না এইভাবে, এগুলো কী মন্ত্র। তো এইটা খুব ইন্টারেস্টিং ছিল আমার জন্য। তো তার ওই প্রবলেমটা তারপর সলভ হয়। আচ্ছা, এইটা তুমি সব থেকে ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবার একটা জিনিস যেটা আমি আগে জিজ্ঞেস করা আমার উচিত ছিল ওই জায়গাটা, বাট এখন জিজ্ঞেস করছি যে এই যে বাড়িতে আমরা দেখি যে মানে ধরো তোমাকে তো সাধারণ মানুষ ফোন করে বলছে যে আমার বাড়িতে ভূত আছে বা প্রেত আছে, যাই হোক যে কিছু একটা আছে, হ্যাঁ ভূত প্রেত যাই হোক। তো এবার ধরো আমি আমার এইবারই বলবো না, অন্য এমন কোনো একটা বাড়ি আছে, হ্যাঁ সেখানে প্রেজেন্স আছে কিছুর, কিন্তু আমি বুঝতে পারছি না। হতেও তো পারে যে কিছু প্রেজেন্স থাকলে তুমি বুঝতে পারবে, ওরা কিন্তু তোমাকে জানাবে সামহাউ। আচ্ছা, না ধরো আমি কথা বলি, আমি জাস্ট হাইপোথেটিক্যালি জিনিসটাকে বানাচ্ছি। হ্যাঁ, ধরো আমি নতুন একটা বাড়িতে এসেছি প্রথম দিন, এবার আমি খুব পডকাস্ট দেখি বা জানি যে এইসব জায়গায় এরকম কিছু হয়, আমি নতুন ফ্ল্যাট নিয়েছি কথা, তো সেখানে আমি কি এমন করবো যাতে বুঝতে পারবো যে ওই ফ্ল্যাটে কিছু নেই বা ওই রুমটায় কিছু নেই? দেখো, প্রথমত তো তোমাকে কিছু করতেই হবে না, ও ইটসেলফ জানাবে যদি থাকে। আচ্ছা, যদি থাকে ও জানাবে যে আছি, বা কোনো নকিং সাউন্ড, যেমন আমি বলেছিলাম যে আমার এক ক্লায়েন্ট, উনি এখন যোধপুর পার্কে থাকেন ফ্ল্যাট নিয়ে, আগে থাকতেন হচ্ছে আমার বাড়ির কাছে, ওখানে একটা ফ্ল্যাট কিনেছিলেন এবং যেদিন কিনেছিলেন গৃহপ্রবেশের রাত্রে হঠাৎ দেখছে যে লাইট ফ্লিকার করছে। তো উনি ওটাকে বোঝেননি বা পাত্তা দেননি যে ফ্লিকারিং হতেই পারে কোনো ইস্যুর জন্য, ওটা যে স্পিরিট হতে হবে সবসময় তা নয়। তো ফ্লিকারিং হচ্ছে এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু হন্ট করা শুরু হয়েছে এবং উনি রাত্রে আওয়াজ পেতেন যে কেউ যেন
স্টিলেটো হিল পরে রান্নাঘর থেকে ড্রয়িংয়ে আসছে বা ড্রয়িং থেকে রান্নাঘরে যাচ্ছে। আচ্ছা, তার ছেলে আননোয়িংলি রাত্রিবেলা ছাদে উঠে ওই ট্যাঙ্কির উপর উঠে বসে থাকতো। ইয়েস, কিন্তু কেন থাকতো সেটা জানে না। তার হঠাৎ হাজব্যান্ডের ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, মানি ক্রাঞ্চ মানে ডাউনফল মানে সাংঘাতিক লেভেলের। এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি হচ্ছে, একদিনে হবে না, দুদিনে হবে না, এটা আস্তে 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 করবে, মানে স্লো পয়জনের মতো। তো স্পিরিটরা ওরা নিজের যদি খুব ইভিল থাকে তো সেটা পরবর্তীকালে দেখা গেল যে ওখানে একটা মহিলা পুড়ে মারা গেছে, তার স্পিরিটটা এরকম হন্ট করতো। তো কি হয় মানে সবসময় যে তোমাকে এরকমভাবে হন্ট করবে তা না। কেউ আবার স্ক্র্যাচ করে, কেউ নক করে, কেউ ওই ফুটস্টেপের আওয়াজ, কিছু মানে তোমার ড্র্যাগ করে নিয়ে যাওয়ার আওয়াজ, এই বিভিন্ন রকমের ওরা প্রেজেন্স জানায় যে তারা রয়েছে, তারা জানাবেই। আচ্ছা, ইভেন যদি তোমার মনে হয় যে স্পিরিট মানে তুমি ফিল করতে পারছো না যে আছে কি না বা এরকম কোনো কিছু হচ্ছে না, কিন্তু তোমার ডাউনফল হচ্ছে, মানি ক্রাঞ্চেস হচ্ছে, ব্যাড ড্রিম আসছে, এটাতেও অনেক সময় হতে পারে যে কোনো ইভিল স্পিরিটের প্রেজেন্স আছে বা কেউ চালান করেছে তোমার বাড়িতে স্পিরিট। কোনো স্বপ্নের মাধ্যমে বোঝা যায়? ড্রিমে ভীষণভাবে আসে। মানে কি কি স্বপ্ন আসে? যেমন কোনো মানে এরকম ওই যে স্লিপ প্যারালাইসিস, এটা একটা পয়েন্ট। সেকেন্ডলি তারা কোনো এমন একটা আননোন কোনো সিলুয়েট বডি, মানে কোনো অবয়ব, সে এসে তাকে বারবার করে ঘুমের মধ্যে ডিস্টার্ব করছে বা দেখছে যে তার পাশে মনে হচ্ছে মাথার পাশে দাঁড়িয়ে রয়েছে, এই ফিলগুলো দেয় তারা বা এই ড্রিমের মধ্যে আসে। এবার ধরো আমি এটা নিয়ে একটু কন্টিনিউ করি যে ধরো কেউ ফ্ল্যাট কিনছে নতুন, হ্যাঁ, এবার একটা তো জমির দেখে নেয় যে মানে মানে আমি লিগ্যাল দিকটা বলছি যে কি আছে কি না আছে। এবার ধরো মানুষ এত টাকা দিয়ে কিনছে, লাখ লাখ টাকা দিয়ে, মানে 27, 28, 30 যাই হোক লাখ টাকা দিয়ে, তারপর যদি এরকম হয় তো খুব সমস্যা। তো তার আগে কি এমন দেখে নেবে, কি করতে হবে তাকে? দেখো গৃহপ্রবেশে যদি হোমটা হয় খুব ভালো, ওটাতে খুব ক্লেনজিং হয়। এন্ট্রেন্সে তোমার কিছু রাখতে পারে, যেমন অবসিডিয়ান বা বললো তোমার ব্ল্যাক টার্মোলিন, যদি ক্রিস্টালকে প্লেস করে রাখা যায় তাহলে প্রোটেকশন হয়। তোমার হনুমানজির ওই পঞ্চমুখী হনুমান রাখতে পারে, অনেক সময় এতেও কাজ হয় না যদি প্রচণ্ড ইভিল কিছু থাকে। যেমন আমার একটা কেসে আমি গেছিলাম এবং তোমার ইয়ের দিকে ওই তোমার কবি সুভাষ, বেশ হন্টেড জায়গা, এবং আমি 2-3টে বাড়িতে ওখানে গেছিলাম, 2-3টে বাড়ি হন্টেড। তো ওরা এরকম কিছু করেও এফেক্ট পায়নি। তো কি একটু নুন জল দিয়ে ঘর মোছো, একটু গার্লিক পাউডার ঘরে জ্বালানো উচিত কর্পূরের সাথে, এতে কিন্তু ক্লেনজিং হয়। বা যেটা আমি বললাম তোমার পুদিনা পাতাকে ক্রাশ করে বাজার থেকে এনে কর্পূরের সাথে মিশিয়ে যদি তুমি গেটের সামনে লাইন দিয়ে রাখো বা জানলার সামনে, ওটাতে অনেক সময় ইভিল স্পিরিটরা আসতে পারে না। আচ্ছা, মানে এই প্রসেসগুলো তোমাকে মেনটেন করতে হবে। আর যদি বাড়িতে অলরেডি থেকে থাকে তাহলে তো তোমাদের মতো লোকজনদের থাকতে হবে, তখন কিছু কথাই নেই। বাট এটা সেফটি প্লাস আমার মনে হয় যে মানে বাড়ির একটা অরা হয় সেটাকেও ক্লিন করে, প্লাস পজিটিভিটি আনে। ইভেন কি বলো তো, ল্যান্ড স্পিরিটও থাকে যারা ওই ল্যান্ডটাকে প্রোটেক্ট করে। আচ্ছা, তোমার ওই 4-5 এলিমেন্টস বলো, এগুলোতেও একটু দেখতে হয়, এগুলোকে একটু কানেক্ট করতে হয়। বা একটু তুমি চ্যান্টিং চালালে ঘরে, বিভিন্ন রকম চ্যান্টিং হয়, সেই চ্যান্টিংগুলো একটু চালালে, নৃসিংহ কবচ বা হনুমান চালিসা বা হোয়াট এভার আরো অনেক কিছু আছে, সেগুলো অথেন্টিক যাতে হয়, ওই ফেক ব্যাপার যাতে না, এবং ওগুলো চালালেও অনেক সময় ক্লেনজিং এর কাজ করে। তাহলে আমরা মোটামুটি ভূত প্রেতের বিষয়গুলো যেভাবে ক্লিয়ার করে, কিভাবে পাস্ট লাইফ নিয়েও কথা বললো সবকিছু। এবার আমরা আসি একটু উইচক্রাফটে। ওকে, যেটা তোমার স্পেশালাইজেশন আমি যদি বলি। বাট তার আগে বলি, আমি একটা জায়গায় দেখেছি, তোমার কাছে কনফার্ম করবো বিষয়টা, আর সেটা যদি হয় তার বিশ্লেষণটাও দিও, বিশ্লেষণটা দিও আর কি। সেটা হচ্ছে, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে মানুষের স্পার্ম দিয়ে বশীকরণ করা যায়। এটা কি সত্যি হয়? মানে এটা কিভাবে, মানে প্রসেস তো বলতে পারবে না, বাট হ্যাঁ, মানে এটাকে বলে হচ্ছে কন্টেজিয়াস ম্যাজিক। ম্যাজিকের অনেকগুলো পার্ট হয়, কন্টেজিয়াস, সিম্প্যাথেটিক, হোমিওপ্যাথিক, ইমিটেটিভ। তোমার কন্টেজিয়াস হচ্ছে তোমার বডি পার্টস বা কিছু ইউজ করা জিনিস, লাইক তোমার হেয়ার, নেল, তোমার দাঁত, তোমার স্পার্ম, তোমার ইউজ করা রুমাল, জামা, আন্ডারওয়্যার্স, এগুলো দিয়ে তোমার পুতুল বানিয়ে
তার মধ্যে স্টাফ করে বা আরও অন্য প্রসিডিওর আছে, সেইভাবে তোমার ম্যাজিক করা যায় বা স্পেল করা যায়। আচ্ছা। এবং এটা ভীষণ স্ট্রং কাজ করে, কারণ যেহেতু তোমার পার্টিকুলার তোমার জিনিস দিয়ে করে। ইভেন সিগারেটের বাড, কফি বা চা খাওয়ার যে কাপের যে জায়গাটাতে তোমার ঠোঁটটা লাগছে, ওই এন্ড অফ দ্য কফি, এগুলো দিয়ে করা যায়। মানে এটা দিয়ে মানুষ কি কি করে? বশীকরণ করা যায়, ব্ল্যাক ম্যাজিক করা যায় বিভিন্ন ওয়েতে। মানে মূলত এই দিকটাই একদম 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 জিনিসটা। এটা তো মানে আমরা যেটা স্পিরিচুয়াল তন্ত্রের দিকটায় যে ব্ল্যাক ম্যাজিক দেখি, এটা ওই দিকটা না, এটা কি উইচের দিকটায়? এটা ওয়েস্টার্ন অকাল্ট মধ্যে পড়ে মেনলি। দেখো অকাল্টের তো অনেকগুলো ভাগ আছে না, তো এটা ওয়েস্টার্ন অকাল্টের মধ্যে এই প্রসিডিওরগুলো করে। এখানে ওই এটাকে ওই কন্টিজিয়াস ম্যাজিক বলে। আর তোমার সিম্প্যাথেটিক ম্যাজিক হচ্ছে তোমার ফটো দিয়ে আচ্ছা কোনো স্পেল বা ম্যাজিক করা, বা কোনো পুতুল বানিয়েছি তার মধ্যে আমার ফটো লাগিয়ে দিয়েছি, বা তোমার মতো দেখতে কিছুকে পেইন্ট করে ওর মধ্যে চিপকে দিয়েছি এবং তার মধ্যে কিছু হার্বস দিয়ে কিছু করে ওটাকে বলে হচ্ছে তোমার হোমিওপ্যাথিক ম্যাজিক বা সিম্প্যাথেটিক ম্যাজিক। আর বাকিগুলো বলো এটা যখন বলছো। হ্যাঁ, তো হোমিওপ্যাথি সিম্প্যাথেটিক কোরিলেটেড। আচ্ছা, দুটো প্রায় এখানে জানো তো খুব ইন্টারেস্টিং, ম্যাজিক মানে আমরা তো ছোটোবেলা থেকে ম্যাজিক দেখেছি, ওটা হচ্ছে MAGIC, আর এখানে ম্যাজিক স্পেলিং হচ্ছে MAGICK। কে কেন? কে কিন্তু অনেকে ভাবে যে অত ভুল স্পেলিং, কিন্তু নয়, কে স্ট্যান্ডস ফর নলেজ। আচ্ছা, মানে তোমার নলেজ বা অ্যাকচুয়ালি উইচক্রাফট বা উইক্কা, এটা একটা উইজডম, একটা নলেজ, একটা ওয়ে অফ লাইফ। আর এই যে উইচক্রাফট জিনিসটা, এই যারা তন্ত্র নিয়ে কাজ করে তারাও কিন্তু উইচক্রাফটই করছে। ওয়েস্টার্ন ওয়েতে তুমি যদি বলো তাহলে এটা উইচক্রাফটই। আর উইকাটা হচ্ছে মানে ওই উইচক্রাফটের একটা পার্ট। যারা উইকেন কারা, যারা আমাদের কি হয়, একটা কভেন হয়, মানে একটা সোসাইটি হয় সিক্রেট, যেখানে আমরা বিভিন্ন এই কাজগুলো করি, বা উইচরা মিট করে, ক্লাসেস করে, বিভিন্ন কিছু শেখে বা স্পেল নিয়ে কাজ করে, ওটা কভেনের মধ্যে হয়। ও যারা ওই কভেনের মধ্যে থাকে তাদেরকে বলে উইকেন। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, উইচ কিন্তু অনেকেই হতে পারে, কিন্তু সবাই কিন্তু উইকেন হয় না। যেমন উইকেন আর উইচের মধ্যে মানে কি পার্থক্য? কি পাওয়ারেরও পার্থক্য? না, পাওয়ারের পার্থক্য না, তারা ওই একটা সভার মধ্যে কানেক্টেড। আর এরা হচ্ছে উইদাউট ওই মানে কভেনের বাইরে যারা উইচ, তারা হচ্ছে উইকেন নয়। যেমন সব খারক কিন্তু সব খারক খার নয়, যেমন আমরা পড়েছি, তেমন সব উইকেনরাই উইচ, কিন্তু সব উইকেন নয়। যারা ওই কভেনের মধ্যে থাকে তারা উইকেন, যারা কভেনের বাইরে থাকে তারা উইকেন নয়, তারা উইচ। কভেন বলতে এই যে কমিউনিটিটার মধ্যে, সিক্রেট সোসাইটি। এটা কি যে কেউ ঢুকতে পারে এখানে? না, তোমার মধ্যে স্পার্ক থাকতে হবে, বা তোমার মধ্যে সেই এবিলিটিটা থাকতে হবে, তবেই তুমি ঢুকতে পারবে। যে কেউ চাইলে, কারণ কারুর ইনবর্ন থাকে, কারুর মানে থাকে হয়তো জিনিসটা, সে হয়তো সেটাকে ব্রাশ আপ করেনি, কিন্তু ওর মধ্যে ঢুকে ব্রাশ আপ করলে তোমার জিনিসটা আরও এনহ্যান্স হয়। এবার ধরো কেউ, আমার জাস্ট র্যান্ডাম কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, যে ধরো কেউ ইন্টারেস্টেড এই সোসাইটিতে, আমি সোসাইটি বলছি, সোসাইটিতে ঢোকার জন্য, জয়েন করার জন্য, তো কিন্তু তার মধ্যে হয়তো স্পার্ক আছে কিন্তু ঘষা মাজা ব্যাপারটা নেই, তাহলে কি উইকারা হেল্প করে সেক্ষেত্রে? একদম একদম, উইকেন্ডরা মানে আমরা যেমন ক্লাসেস হয়, তো আমরা তার আগে ইন্টারভিউ নিই, তার মধ্যে আছেটা কি, কেন সে চাইছে, এই পাথটা কেন বাঁচছে। তো প্রপার ইন্টারভিউ হয়ে, সেশন হয়ে, তবেই তাকে নেওয়া হয়। আমরা দেখি তার মধ্যে স্পার্ক কতটা আছে, কি আছে। কারণ অনেকে কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য অনেক কিছুতে কানেক্টেড হয়, এটা কিন্তু রিভেঞ্জফুল নয়, অ্যাকচুয়ালি হিলিং ওরিয়েন্টেড। বাট দেখো, ম্যাজিক একটাই, তুমি ডার্ক দিকে ইউজ করলে ব্ল্যাক, ভালো দিকে ইউজ করলে হোয়াইট। আচ্ছা, উইচ নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে একটা বিষয় আসে যেটা ইন্টারনেটে আমি দেখেছি, সেলাম উইচ, এই বিষয়টা কি? সেলাম ইউএস একটা জায়গা, ইউএসতে। তো ওখানে তোমার কি, ওখানে মানে 2000-এরও বেশি মহিলাকে উইচ কনসিডার করে পুড়িয়ে মারা হয়েছিল। যেমন আমাদের পুরুলিয়াতেও কিন্তু ডাইনি বলে পুড়িয়ে মেরেছে, এরকম অনেক কেসেস আছে। তো অ্যাকচুয়ালি কি হয় না, মানে ধরো এই যাদেরকে পুড়িয়ে মেরেছে তারা হয়তো কিছু তোমার এই অকাল্টের সাথে কানেক্টেড, নো ডাউট, কিন্তু মানে দেখা গেছে তারা নয়তো বেশিরভাগ হয়তো সিঙ্গেল উইমেন, উইডো, এই ধরনের কেউ আছে যাদের প্রচুর সম্পত্তি বা প্রপার্টি, তাদেরকে পাওয়ার জন্য বা তাদের ওই প্রপার্টিটাকে পাওয়ার জন্য তাদেরকে উইচ কনসিডার করে পুড়িয়ে মারা হয়েছে। শুধু সেই মহিলাদের নয়, তার সঙ্গে ব্ল্যাক কালারের
কুকুর, ব্ল্যাক কালারের খরগোশ, এদের প্রত্যেককে পুড়িয়ে মারা হয়েছিল এই সময় উইচ কনসিডার করে। তার ফলে কি কোনো এফেক্ট হয়েছিল? দেখো, এফেক্ট তো একটা ডেফিনেটলি হয়, এবং ওই সময়কার বহু উইচ কিন্তু তারা রিবার্থ করে তারা অনেক সময় অনেক কিছু করেছে, এবং এখনো অবধি সেই জিনিসটা চলে আসছে। আচ্ছা, ওই সময়কার বহু উইচরা কিন্তু রিইনকার্নেটেড হয়েছে। তুমি তো এঞ্জেল নিয়ে কাজ করো। একদম। আর ডিমন নিয়ে কাজ করো? না, ডিমন নিয়ে কাজ না, অ্যাঞ্জেল। বাট অনেকে তো করে অ্যাঞ্জেল নিয়ে। তো এই আমি জাস্ট তোমার পার্সপেক্টিভটা জানতে চাইছি, যেহেতু তুমি একটা ফিল্ডে তো আছো। একদিকে অ্যাঞ্জেল বলা হচ্ছে একজন মানে দেবতা এরকম টাইপের, আর ডিমন যেটা বলা হয় সাধারণত শয়তান, কিন্তু যারা কাজ করে তারা ওনাকেও দেবতা বলে। দেখো, এই যে আমরা জানি লুসিফার, ইনিও অ্যাঞ্জেল, কিন্তু ইনি গড, এনাকে এতটাই সুন্দর করে বানিয়েছিলেন, এবং গডের মোস্টলি মানে সেম পাওয়ার ছিল, এবং সে তখন বলে যে যদি আমি সেমই হই তাহলে আমি কেন গডের আন্ডারে থাকবো, আমিও সেম। তো তাই জন্য তাকে পাতালে পাঠিয়ে দেওয়া হয়। তো তার মানে কিন্তু এই না সে কিন্তু নেগেটিভ। লুসিফার আমরা জানি বহু রিমোজ আছে, এবং অনেক জায়গাতেই আমরা পড়েছি যে লুসিফার নেগেটিভ নয়, উনিও একটা এনার্জি, এবং উনি একটা হায়ার এনার্জি। এবং যেমন শিব কিন্তু ডেস্ট্রয়ার, ধ্বংসও করে, তার মানে কি শিব নেগেটিভ নয়? সেম ওয়েতে লুসিফার কিন্তু নেগেটিভ নয়। লুসিফার ধ্বংস করে বা যখন করে, কারণ ইভিল স্পিরিটটা যখন আসে বা কোনো তার ওয়ার্শিপারকে যদি কেউ ডিস্টার্ব করে তখন সে তাকে প্রবলেম করে। বাট লুসিফার কিন্তু মানে নেগেটিভ নয়, এটা পুরোটাই মিসকনসেপশন। আচ্ছা, অ্যাঞ্জেলরা কি? অ্যাঞ্জেলরা হচ্ছে তোমার দে আর আর্কঅ্যাঞ্জেলস। 15 জন আর্কঅ্যাঞ্জেলস আছে, তারা এক একজন এক এক রকম কাজ করে। প্রত্যেকটা অ্যাঞ্জেলের ইন্ডিভিজুয়াল কাজ আছে, এবং প্রত্যেকেই কিন্তু আমাদের আশেপাশেই থাকে এবং বিভিন্ন রকমভাবে সাইন দেয় যে তারা রয়েছে। আচ্ছা, এবার ধরো যারা দুজনকে নিয়ে কাজ করছে, সেই দিক দিয়ে কাজটা করছে কিভাবে, মানে কোনটার জন্য কি কাজ করে? বা এরকম একটাই, তুমি যদি খারাপ কাজে ইউজ করো ব্ল্যাক, ভালো কাজে ইউজ করো হোয়াইট, সেম ওয়ে সেম। মানে তুমি ডেমন নিয়েও ভালো কাজ করতে পারো, ডেমন নিয়ে সবসময় খারাপ কাজ হয় তা কিন্তু নয়। যেমন আমি অনেক আগে একটা পডকাস্টে বলেছিলাম যে আমার 2জন গার্গোয়েলস আছে যারা আমাকে প্রোটেক্ট করে, এবং আমার কাছে ওরা আছে রাখা, মানে আমারকে কেউ যদি কিছু প্রবলেম ক্রিয়েট করে সে প্রোটেক্ট করে আমাকে, তো সে তার মানে আমার কাছে তো ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা, আর একটা আমরা দেখি যে ডেমনিক একটা সিম্বল হয় স্টারের মতো। হ্যাঁ, দেখো এখানে খুব ইন্টারেস্টিং পেন্টাগ্রাম আর রিভার্স পেন্টাগ্রাম। পেন্টাগ্রাম সোজাটা যেটা, ওটা কিন্তু বলে যে যারা পজিটিভ ওয়েতে কাজ করে বা কিছু, বা এই তোমার নর্মাল মানে সেটানিক নয়, সেটানিকটাতে হচ্ছে রিভার্স পেন্টাগ্রাম। তো পেন্টাগ্রামও ইটস আ প্রোটেকশন সিম্বল। আচ্ছা, বুঝতে পেরেছো? তো এর সেটানিজমে ওটা রিভার্স, আর নর্মাল যারা এমনি ওয়ার্শিপ করে বিভিন্ন গড গডদের তাদের ওটা নর্মাল ওয়েতে আছে। তো নেগেটিভ কিছুই না। তুমি অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ ইটস আ পার্সপেক্টিভ। তোমার কাছে যেটা নেগেটিভ সেটা হয়তো আমার কাছে পজিটিভ হতে পারে, বা আমার কাছে যেটা নেগেটিভ তোমার কাছে পজিটিভ হতে পারে। এই সিম্বলও কি কোনো পাওয়ার ক্যারি করে? অবশ্যই, প্রোটেকশন সিম্বল, এটা ভীষণভাবে পাওয়ার। তো মানে আমরা তো যেমন আমার এই আংটিতে আছে, দেখো এখানে এই সিম্বলটা আছে, তো এটা আমরা অ্যাজ এ প্রোটেকশন হিসেবে ইউজ করি, অ্যামিউলেট বলতে পারো, এটা ইউজ করি। এবং লকেট পরে কেউ, তো প্রোটেকশন। তুমি যদি সিম্বলটা জানলায় দরজায় বেডে ড্র করে রাখো রাত্রিবেলা, কিন্তু কোনো নেগেটিভ স্পিরিট আসতে পারবে না। আচ্ছা, কাইন্ড অফ আমরা যদি মানে আমাদের হিন্দু স্পিরিচুয়াল দিকে বলি ওম বা স্বস্তিক চিহ্ন, এই বিষয়টার একদমই, এটা ওয়েস্টার্নের দিকে আছে। ওয়েস্টার্নের দিকে, ওটাই বলছি, আজকে তো ওয়েস্টার্ন নিয়েই আমরা কালচার করছি। এবার আমি উইচ নিয়ে শেষ প্রশ্ন তোমাকে করছি, যে কত ধরনের উইচ হয়? নর্মালি উইচ হয় 3 রকমের, হোয়াইট উইচ, গ্রে উইচ, ডার্ক ব্ল্যাক উইচ বা ডার্ক উইচ। হোয়াইট উইচ মানে যারা খুব পজিটিভ কাজ করছে, তাও আমি বলে রাখি পজিটিভ নেগেটিভ পার্সপেক্টিভ, তো মানে সো কল পজিটিভ কাজ করছে। গ্রে উইচ কারা? যারা হয়তো পজিটিভও করে, আবার কারোর হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া, এই ধরনের কাউকে শাস্তি দেওয়া। হ্যাঁ, করা যায়। আচ্ছা। আর ডার্ক বা ব্ল্যাক উইচ যারা কাউকে মেরে ফেলে, মানে ধরো আমি আজকে হিন্দু মতে কাউকে বান মেরে ফেললাম, তো কাইন্ড অফ ওয়েস্টার্নের ব্ল্যাক উইচ, মানে সে সসারার, সে নেগেটিভ কাজই করে, কারোর ক্ষতি করা, কাউকে মেরে ফেলাটা হচ্ছে আলটিমেট। তুমি কারোর ব্যবসা ডাউন করে দিচ্ছ, ওটা গ্রে, ওটা কিন্তু ব্ল্যাক নয়।
গ্রে উইচ বা গ্রে ম্যাজিক সেম। ইভেন আরও আছে যেমন উইন্টার উইচ, সামার উইচ। যারা সামারে খুব অ্যাক্টিভ থাকে তারা সামার উইচ, যারা উইন্টারে খুব অ্যাক্টিভ থাকে তারা উইন্টার উইচ। যেমন আমি নিজে খুব উইন্টারে অ্যাক্টিভ থাকি, তো আমি উইন্টার উইচ। আচ্ছা। কিচেন উইচ, যারা কিচেনের জিনিসপত্র দিয়ে ম্যাজিক করে। মানে কিভাবে কি জিনিস? কিচেনের ধরো হার্বস আছে, বিভিন্ন মশলা আছে, মানে স্পাইসেস দিয়েও মানে তোমার ম্যাজিক করা যায়, হার্বস দিয়ে বিভিন্ন রকম ম্যাজিক হয়, খাওয়ারে বিভিন্ন রকম করা যায়। তো যারা এইগুলো খাওয়ারে বলতে আমি জাস্ট কাটছি তোমাকে, খাওয়ারে বলতে বা স্পাইসেস যেগুলো বলছো এগুলো কি যার ওপর করছে তাকে খাওয়াতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার উপর তাকে খাওয়াতে হয়। তো রান্নার মধ্যে কিছু করা হলো, বা সে রান্নাতে খুব পারদর্শী, মানে উইচক্রাফট করে কিন্তু রান্নাতে সে সাংঘাতিক, মানে সেটাও কিন্তু কাইন্ড অফ আ ম্যাজিক, মানে সে রান্না দিয়ে কাউকে তোমার হিপনোটাইজ করছে, তো সেটাও করা যায়। এবং খাওয়ারের মধ্যে বিভিন্ন জিনিস আছে, যেমন চুলের কিছু একটা আছে, নখের কিছু একটা আছে, ওটাকে মিক্স করে যদি খাওয়ানো যায় সে কিন্তু বসে থাকে। তো এরকম হয়, এটা আমি বলবো না কারণ বলাটা উচিত নয়, তো এরকম আছে। না আমি কি প্রসেস জানতে চাইছি না, বাট আমি বলছি বসে থাকে ব্যাপারটা, এটা কতদিন পর্যন্ত থাকে? মানে প্রত্যেকটারও তো একটা লাইফ টাইম হয়, ডিউরেশন থাকে তোমার। অনেক সময় অনেক রকম হয়, যেমন 3 months, 6 months, 1 year, ওটা ডিপেন্ড করছে কাজের উপর এসব ডিপেন্ড করে। এবার একটু মানে উইচের দিকটা আশা করছি আমরা মোটামুটি একটা, মানে কেন আমি বেশি ঢুকছি না কারণ অনেক চ্যানেলে অনেক রকম হয়েছে, তো আমি সবকিছুই যেহেতু আমাদের প্রথম পডকাস্ট, যাতে আমরা ওভারঅল সবকিছু টাচ করতে পারি সেই চেষ্টা করছি। এবার ব্ল্যাক ম্যাজিকের দিকটা, মানে উইচের দিকে ব্ল্যাক ম্যাজিক একটা তো বললে যে এই খাবারে মিশিয়ে বা এটা, আর কি কিভাবে হয়? ফটো দিয়ে হয়, জামা কাপড় দিয়ে হয়, যেটা বললাম জিনিসপত্র দিয়ে, মেনলি এইসব দিয়েই করে, বডি পার্টস দিয়েই করে মেনলি। আচ্ছা, মানে আমাদের যদি এই দিকের দেখি, মানে তন্ত্রের দিকের, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখি যে মন্ত্রের মাধ্যমেও করে। হ্যাঁ, শুধু মন্ত্রের মাধ্যমে, তার মানে কিছু জিনিস তো তোমার লাগবে। অনেকে শাড়ি কেটে কাটা থাকে, বা জামা কাপড় নিয়ে নেয়, রুমাল নিয়ে নেয়, এগুলো কিন্তু শুধু মন্ত্র দিয়ে নয়, ওইগুলো লাগে, বা ফটো তো ডেফিনেটলি লাগে। আচ্ছা, এবার কি জিজ্ঞেস করবো? ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা বুঝবে কি করে? ও হ্যাঁ, এইটাই জিজ্ঞেস করবো। হ্যাঁ, এবার তাহলে জিজ্ঞেস করি, ব্ল্যাক ম্যাজিক কারোর উপর হয়েছে কিনা সেটা বুঝবে কি করে? অনেকগুলো ওয়ে আছে। দেখো, ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা প্রথমত তো ওইভাবে তুমি বুঝবে না যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা, কিন্তু কি হয়, তোমার আননোয়িংলি ডাউনফল হওয়া শুরু হবে। মানে তুমি খুব প্রসপার করছো, অ্যাকচুয়ালি কী হয়, লোকেরা কিন্তু এখন ব্ল্যাক ম্যাজিকের মানে ব্ল্যাক ম্যাজিক এতটাই তাড়াতাড়ি কাজ করে যে তোমার হয়তো আজকে তুমি ভালো প্রসপার করছো, আউট অফ দ্য জেলাসি তোমার পাশেই কেউ থাকে, বা তোমার বন্ধুরা বা নিজের লোকেরাই মেনলি করে যে ও এত উন্নতি করছে, চলো ওকে একটা কিছু ক্ষতি করে দিয়ে, তো ডাউনফল হওয়া শুরু হবে। হঠাৎ করে তোমার মানি ফ্লো বন্ধ হয়ে যাবে, তোমার শরীর খারাপ লাগবে, শরীর অসুস্থ, তুমি মানে ল্যাথার্জেটিক, তুমি এনার্জি পাচ্ছ না, এবং তোমার শরীরে হয়তো কোনো টেস্ট করে দেখা গেল কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি বারবার অসুস্থ হচ্ছ, রোগ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বড় রোগ হচ্ছে। এইগুলো থেকে কিন্তু একটা আন্দাজ করা যায়। তো তারপরে যদি ওটাকে তুমি প্রপার চেক করো যে আদেও হয়েছে কেন, তখন তো তোমাকে বলেই দেবে সে যে এই এক্সপার্টসের তাকে তুমি করো, সে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। এবং ব্ল্যাক ম্যাজিক হলে অনেক রকম প্রসিডিওর হয়, মানে অনেক রকম, মানে কারোর অত্যাধিক চুল উঠছে, কারোর শরীর মানে সে এমন শরীর খারাপ করে দিয়েছে, সে বেডরিডেন, মানে খুব ভালো ছিল। আমার তো একটা কেস এসেছিল, তার 38 হার্ট প্যারালাইজড। আচ্ছা, মানে এরকম। তো এইগুলোতে, এবং এগুলো কাটানোও যায়, ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ওয়ে আছে, কাটানো যায়। নর্মাল একটা হয় হচ্ছে তোমার ঘরের 4 কর্নারে যদি তুমি ওই রাখো, ফিটকিরি যদি রাখো, ওটাতে অনেক সময় এফেক্টেড হয়। এবং আমিও অনেক কিছু আমার কাছে জিনিসপত্র থাকে, লাইক কিছু অয়েলস আমি ইউজ করি, এসেনশিয়াল অয়েলস, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল, এগুলো স্নানের জলে মিশিয়ে স্প্রেয়ার হিসাবে বা ডিফিউজারে জ্বালিয়ে, এছাড়াও ক্রিস্টালকে প্রোগ্রামিং করে প্রোটেকশন, মানে তোমার তোমার উপর অ্যাটাক আসবে ওটা ক্রিস্টালটা অ্যাবজর্ব করে নেবে, এরকমও করা যায়। আচ্ছা, মানে তুমি এরকমভাবে করো। তুমি কিভাবে বুঝতে পারো যে ধরো ব্ল্যাক ম্যাজিক হয়েছে? অনেকে তো এরকমও বলতে পারে যে বাড়িতে ভূত আছে বা ভূত চালান করা হচ্ছে, সেন্স করতে পারি যে মানে কোনো স্পিরিট আছে কিনা বাড়িতে, এটা তোমার অটোমেটিক। এটা আর ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আমার কিছু জিনিসপত্র আছে, সেগুলোতে আমি চেক করি, ক্রিস্টালস আছে, আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলোতে প্রপার চেক করা হয় নাম দিয়ে যে আদৌ তার উপর হয়েছে কিনা, এবং তার অরা স্ক্যান করা হয়, চক্র স্ক্যান করা হয়, আমাদের শরীরে যে অরা চক্র আছে সেটাও এফেক্টেড হয় তার সাথে।
তো সেইটাতে বোঝা যায় যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কিছু একটা মানে আনইউজুয়াল হয়েছে যেটা নর্মাল নয়। আচ্ছা, অনেকে কি করে, কিছু জিনিস বাড়িতে ফেলে দিয়ে যায়, তাতেও কিন্তু তোমার প্রবলেম স্টার্টেড হয়। মানে রাদার দেন তোমার ওই ডিস্টেন্সে যদি ব্ল্যাক ম্যাজিক করে তো আলাদা, আবার অনেকে বাড়িতে এসেও ফেলে দিয়ে যায়। এবার আমি তোমায় জিজ্ঞেস করি, ধরো বাড়িতে এসে কেউ ফেলে দিয়ে গেল, কেউ দেখলো, মানে বাড়ির লোকই দেখলো, তাহলে কি সে ওটা ফেলে দিলে? হ্যাঁ, ওটা টাচ করা উচিত না। তুমি যদি গঙ্গা জল বা তুলসী পাতা দিয়ে দাও তাহলে যে কোনো ব্ল্যাক ম্যাজিকের কাজ ডিফিউজ হয়ে যায়। বুঝতে পেরেছো? কারণ তন্ত্রের যে কোনো কাজ গঙ্গা জল ইউজ করা যায় না, ওটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। গঙ্গা জল তন্ত্রের কাজ। তো ওটা ইমিডিয়েট ওটাকে তোমার ডিফিউজ করে দেবে গঙ্গা জল আর তুলসী পাতা। আগে গঙ্গা জল তুলসী পাতা দিয়ে নাও, তারপর মানে আগে গঙ্গা জল দেবে, তার উপর একটা তুলসী পাতা দিয়ে দাও, বা শুধু গঙ্গা জল থাকলে শুধু গঙ্গা জল, বা শুধু তুলসী পাতা থাকলে তুলসী পাতা দিলে ওটা ডিফিউজ হয়ে যায়। আচ্ছা, তখন আর কাজ হয়, তখন আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর যদি কারোর বাড়ির সামনে, এটা বলাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যদি দরজা খুলে দেখে বাড়ির সামনে পড়ে রয়েছে বা এরকম, আমার রিসেন্ট একজন পাঠিয়েছিল এরকম পুতুল ব্ল্যাক কালারের, তার মধ্যে নাম লিখে লিখে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। তো ওইগুলোতে গঙ্গা জল দিয়ে দিলে ওগুলো ডিফিউজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে ওই এফেক্টটা আর দেবে না যতই বড় তান্ত্রিক বা কেউ করে থাকুক। আচ্ছা, খুব ইন্টারেস্টিং লাগলো এই বিষয়গুলো। মানে এই শেষে আলোচনা করতে করতে এই কত ইম্পর্টেন্ট জিনিস দেখো বেরিয়ে আসে অটোমেটিক। এইগুলো কিন্তু প্ল্যান ছিল না, হঠাৎ করে কথা বলতে বলতে বেরিয়ে এলো। খুবই ভালো লাগলো প্রথমবার তুমি এলে, আশা করছি তোমারও ভালো লেগেছে। ডেফিনেটলি খুবই ভালো লেগেছে। আগামী দিনে আমরা হয়তো আরও নানান সাবজেক্ট নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে, আর আমার মনে হয় যে যেগুলো আজকে বললে হয়তো কোথাও বলোনি, মানে এই শেষের, বিশেষ করে শেষের পার্টগুলো, হ্যাঁ কোথাও বলোনি এইগুলো, তো খুব ভালো। আর আচ্ছা, আরেকটা কথা বলি না, আমার নতুন টিম ক্রিয়েট হয়েছে তোমার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের, দ্য ডার্ক ডিমেনশন। তো সেটা নিয়েও ভবিষ্যতে আরো কাজ হবে এবং তোমার পডকাস্টে এসে আবার বলবো ঘটনা। একদম একদম। ওটা কি শুরু করে দিয়েছো? হ্যাঁ, ওটা চলছে, মানে প্রসেস চলছে না? কাজও এবার শুরু হয়নি এখনো, সবে গঠনটা হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তুমি এলে, খুব ভালো লাগলো। আশা করছি আগামী দিনে আবার আমরা বলবো। একদম, থ্যাংক ইউ।